দর্শক, দেশ টিভির নতুন অনুষ্ঠান জীবনের গল্পে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শেহজিন চৌধুরী। জীবনের গল্প স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ে দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান। যাই চলুন আজকের গল্পে। আজ জীবনের গল্পের দ্বিতীয় অনুষ্ঠান, আর আজকের বিষয় দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা, জনস্ফীতির আর্থসামাজিক চাপ, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য ও রোগবালাইয়ে তার নানামুখী প্রতিক্রিয়া এবং জনসংখ্যা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা থাকছে আজকের অনুষ্ঠানে। 4 দশকও পুরো নয়, মাত্র 37 বছরে 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ নামের ক্ষুদ্র এই বদ্বীপটিতে মানুষের সংখ্যা বেড়ে গেল প্রায় দ্বিগুণ। স্বাধীনতার পর প্রথম আদমশুমারিতে 1974 সালে দেশের জনসংখ্যা ছিল 7,63,98,000। 2011 সালের সর্বশেষ আদমশুমারিতে এই সংখ্যা এসে দাঁড়ায় প্রায় 15 কোটি। ভাবা যায় বাংলাদেশের মাত্র 1 বর্গ কিলোমিটার এলাকায় এখন 1015 জন মানুষের বসবাস। মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ, কিন্তু মানুষে মানুষে যেন মাথা ঠোকাঠুকি। 2011 সালে সর্বশেষ যে আদমশুমারিটি হয়ে গেল তা থেকে জানা গেল ক্ষুদ্র এই দেশটির জনসংখ্যা প্রায় 15 কোটিতে গিয়ে পৌঁছেছে, আর তাতে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসবাস দাঁড়িয়েছে 1000-এরও উপরে। জনসংখ্যায় নারী পুরুষের সংখ্যাও পাওয়া গেছে প্রায় সমান সমান, যথাক্রমে 50.06 ও 49.94%। এর আগে স্বাধীন বাংলাদেশে আরও 4টি আদমশুমারি অনুষ্ঠিত হয়। 1974 সালে প্রথম শুমারিতে জনসংখ্যা ছিল 7,64,00,000, বার্ষিক বৃদ্ধির হার ছিল 2.48%। 1981 সালের শুমারিতে জনসংখ্যা দাঁড়ায় প্রায় 9 কোটি, বার্ষিক বৃদ্ধির হার 2.32। 1991 সালের শুমারিতে জনসংখ্যা হল 11,15,00,000, বৃদ্ধির হার 2.17%। 2001 সালে শুমারিতে জনসংখ্যা দাঁড়ায় 13,05,00,000, আর বার্ষিক বৃদ্ধির হার 1.54%। আমরা উপলব্ধি করেছি যে পরিবার পরিকল্পনা পদ্ধতি বা পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ না করলে এই বলগাহীন যে গ্রোথ, প্রবৃদ্ধি, এই বলগাহীন প্রবৃদ্ধি একসময় এমন মাত্রায় গিয়ে পৌঁছবে যে আমরা না খেয়ে রাস্তায় পড়ে পড়ে মারা যাব। সর্বশেষ 2011 সালের শুমারিতে জনসংখ্যার বৃদ্ধির বার্ষিক হার আরও কমে দাঁড়িয়েছে 1.37%। এটি একটি সুখবর এবং তা থেকে সরকার আশা করছে আগামী দশকগুলোতে জনসংখ্যা বাড়বে আগের তুলনায় অনেক কম হারে। তবে তাতে বেশ খানিকটা ভিন্ন মত আছে বিশেষজ্ঞদের। তারা বলছেন বর্তমান জনসংখ্যার সবচেয়ে বড় অংশই বয়সে তরুণ। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটাকে বোনাস ভাবা গেলেও তারুণ্যের এই আধিক্যই বেশি হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে। মনে রাখা দরকার, বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থা বিশ্বের সবচেয়ে নাজুক দেশগুলোর মধ্যে তৃতীয়। এখনো এদেশের 66% নারীর বিয়ে হয়ে যায় কৈশোরে, এবং 18 থেকে 19 বছরে পৌঁছানোর আগেই 64% বিবাহিত কিশোরী গর্ভধারণ করেন। গ্রোথ রেট প্রায় রিপ্লেসমেন্ট লেভেলে নিয়ে আসছে, মর্টালিটি রেট কমে গেছে, কিন্তু প্রতি বছর 18 থেকে 20 লক্ষ লোক এর মধ্যে যুক্ত হচ্ছে। কেন? এইটার মূল কারণটা হচ্ছে যে আমাদের এদেশের বাল্য বিবাহ। বিশ্বের সবচেয়ে ঘনবসতি দেশগুলোর তালিকায় প্রায় শীর্ষে আছে বাংলাদেশ। 1974 সালের শুমারির তথ্য অনুযায়ী দেশের প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসবাস ছিল 609। 1981 সালের শুমারিতে তা বেড়ে দাঁড়ায় 755 জনে। 1991 সালে তা ছিল 876, 2001 সালে 936। সবশেষ 2011 সালের শুমারি থেকে জানা গেল প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বাস দাঁড়িয়েছে 1015 জনে। একটা ম্যাচ বক্সের মধ্যে 40টা স্টিক যেমন ঢুকিয়ে দেওয়া হয় ঠাসাঠাসি করে, তো আমরা সেই ঠাসাঠাসি করেই আছি। যে কোনো মুহূর্তেই ওই বারুদের মাথাটা ঘষা লেগে অগ্নিসংযোগ ঘটতে পারে এবং একটা বিস্ফোরণ ঘটতে পারে। জনসংখ্যায় কি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ চেহারাটা? সরকারের পরিসংখ্যান ব্যুরো মনে করছে 2015 সালে জনসংখ্যা দাঁড়াতে পারে 15,89,00,000, 2030 সালে 18,98,00,000, 2050 সালে 21,75,00,000, আর নতুন শতকের প্রথম বছরটিতে 2100 সালে জনসংখ্যা হবে 30 কোটিরও বেশি। সঠিক ব্যবস্থাপনা যদি না করতে পারে জনসংখ্যা, তাহলে এর যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক
যে ইমপ্লিকেশন, সেই ইমপ্লিকেশনটা ভয়াবহ। জনসংখ্যার আরেকটি বড় বৈশিষ্ট্য, গড় আয়ু বেড়ে যাওয়ার কারণে ব্যাপক হারে বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটিকে উদ্বেগের বিষয় হিসেবেই দেখতে চান বিশেষজ্ঞরা। 2011 সালে দেশের ষাটোর্ধ্ব প্রবীণের সংখ্যা ছিল প্রায় 98 লাখ। 2021-এ তা বেড়ে দাঁড়াবে 1,41 লাখে, 2031 সালে 2,22 লাখে, 2041 সালে 3,19 লাখে আর 2051 সালে 4,41 লাখে। 2011 সালে মোট জনসংখ্যার 6.5% ছিল ষাটোর্ধ্ব প্রবীণ। 2051-তে এই হার গিয়ে দাঁড়াবে মোট জনসংখ্যার 20.20%। রাজধানীর এক বস্তিবাসিনী 43 বছরের জোহরা। বিয়ে হয়েছিল তার সেই 12 বছর বয়সেই। রাজধানীর বস্তিতেই এখনো তার বসবাস। 6টি সন্তান তার। সর্বশেষ মা হয়েছেন 38 বছর বয়সে। ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার আর সামাজিক চাপে পরিবার পরিকল্পনা পছন্দ নয় তার। ছেলে সন্তানের আশায়ও একের পর এক সন্তান জন্ম দিয়েছেন জোহরা। চরম দারিদ্র্যে তার নিত্য বসবাস। জোহরারা ছড়িয়ে আছেন সারা দেশে, প্রতিটি জনপদে। চলুন শুনি তাদের গল্প। কাওরানবাজার রেল লাইনের এই বস্তিতেই জন্ম জোহরা বেগমের 43 বছর আগে। শিশু থাকা অবস্থায় এখানেই 12 বছর বয়সে তার বিয়ে। এই বস্তিতেই পরপর 6টি সন্তানের মা হন তিনি। সর্বশেষ মা হন 5 বছর আগে, বয়স যখন 38। স্বামী আছে কিন্তু উপার্জন নেই তার। আবর্জনা থেকে ছেঁড়া কাগজ ও ভাঙারি খুঁজে বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে সংসার চলে তার। যে সংসারটি তিনি বয়ে বেড়াচ্ছেন তাতে এখন খাওয়ার মুখ 11টি। বিয়ের পর তার বড় 2 মেয়েও সন্তান নিয়ে থাকেন তারই সঙ্গে। এখন প্রশ্ন হলো, তার বিশাল এই সংসারটি কি আসলেই চলছে? এই কি মানব জীবন? অনেক কষ্ট হয়েছে। তরকারি টুয়েছি, কাঁচামাল বেচছি, বাজার পানি টানছি, বাইঙ্গা দিচ্ছে বৃষ্টির মধ্যে, রোদে হুগেছি, বৃষ্টিতে ভিজছি, আগুনে পুড়ছি। কেন এই বিশাল সংসারের দায়িত্ব নিতে হলো তাকে? এখন অনুতাপে ভোগা জোহরা জানালেন, জন্ম নিয়ন্ত্রণটাকেই তখন পাপের কাজ মনে হতো। আর একটি ছেলের আশায় পরপর 4টি মেয়ের জন্ম দিয়েছেন তিনি। 4 মেয়েকেই আবার বিয়ে দিয়েছেন উপার্জন বিমুখ ছেলেদের সঙ্গে। 2টি ছেলের একটি বয়স 8, মায়ের মতোই রাস্তায় ভাঙারি কোড়োয়। সংসার শুরু রাখতেছেন, ঝামেলাটা কম হইব। ওই সময় মাথার ভিতর জ্ঞানটা ছিল না। এই যে আমার এই ভাবির মেয়ে, ছেলের আশা কত কত 4টা মেয়ে হয়েছে, লাস্টে একটা ছেলে হয়েছে। অনেকেই আছে মেয়ের আশা কত কত 7টা মেয়ে হয়েছে। একসময় গ্রামে ভালোই সহায় সম্পদ ছিল খোকন ফকিরের বাবার, কিন্তু খোকনের আশ্রয় এখন কমলাপুরের টিটিপাড়া বস্তিতে 6 জনের এক গাদাগাদি সংসারে। কেন এই অবস্থা তার? জানালেন, 13 ভাই বোনের সংসার চালাতে গিয়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তার বাবা মা। কিন্তু এ থেকে খোকন নিজেও শেখেননি কিছু। তারও 4টি সন্তান, বড় 2 ছেলে হয়ে গেছে বখাটে। জীবনে আমার বাপের মতনই ভুল করছে। তারা কথাই শোনে না, তারা ডাইনে করলে বাই জায়গা। বাপ মা হয়তো আগে বুঝে নাই, এই কারণে আমাদের এই অবস্থা। এরকম গল্পের কোনো শেষ নেই বাংলাদেশে। শিপন প্রতাপের কথাই ধরা যাক। বাবা রেলের 3য় শ্রেণীর কর্মচারী, 7 ভাই বোন সহ 9 জনের সংসারে একরকম যুদ্ধ করেই পাশ করেছেন এসএসসি ও এইচএসসি। ফলাফল দুটোতেই এ গ্রেড। কিন্তু তার বুঝি আর সামনে এগোনো হলো না। আরো পড়তে চাওয়ার সাহসটাই যেন করতে পারছে না শিপন। চান্স পেয়েছিলাম তেজগাঁয়ে ম্যানেজমেন্টে, কিন্তু আমি ভর্তি হতে পারিনি, কারণ ভর্তির জন্য 10,000 টাকা লাগবে, 10 থেকে 12,000 টাকা লাগবে বলছিল। তো যার কারণে আমি এই সামান্যতম টাকার জন্য আমি ভর্তি হতে পারিনি। জোহরা বেগম কিংবা খোকন ফকিররা তাদের সন্তানদের খাওয়াতে পড়াতে পারেন না, স্কুলে পাঠাতে পারেন না। তারা জানেন তাদের সামর্থ্যের সীমা। তারপরও একের পর এক সন্তানকে পৃথিবীতে আনছেন তারা। অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা অনাদরে বেড়ে ওঠা এসব সন্তানের অনেকেই একসময় পা বাড়ায় অপরাধ জগতে, জড়িয়ে পড়ে মাদক গ্রহণ, বিক্রি আর সরবরাহ সহ নানা অসামাজিক কাজে। একটা সময় সন্ত্রাসেও নাম লেখায় তাদের অনেকেই। ভাবা যায়, এদেশের 64% বেশি নারী গর্ভধারণ করেন কৈশোরে, বয়স যখন তাদের মাত্র 15 থেকে 19। চিত্রটা আরো ভয়ঙ্কর শোনায় যখন দেখা যায় বিয়ে হওয়ার পর 13 থেকে 15 বছর বয়সী কিশোরীদের 1/3 গর্ভধারণ করতে হয়। কৈশোর মাতৃত্বের চরম মূল্য দিতে হয় মা ও তার চারপাশের মানুষদের। কিশোরীরা হারায় তাদের জীবনী শক্তি, ছিটকে পড়ে শিক্ষা জীবন থেকে, সংকটে পড়ে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে।
সামাজিক পরিস্থিতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতিটা উন্নয়নশীল যে কোনো দেশের তুলনায় ঈর্ষণীয়, কিন্তু সেই বাংলাদেশি বাল্যবিবাহের পরিসংখ্যানে চোখ বুলালে সাফল্যের সব চিত্র যেন ম্লান হয়ে যায়। এখনো বাংলাদেশের ৬৬% অর্থাৎ প্রতি ৩ জন নারীর ২ জনেরই বিয়ে হয়ে যায় ১৮ বছরে পা দেওয়ার আগে। হৈহুল্লোড় আর আদর আবদার আহ্লাদে মাখা শৈশব কৈশোরকে গলা টিপে তাদের ঠেলে দেওয়া হয় সংসার নামের অনাকাঙ্ক্ষিত এক জীবনের দিকে। কৈশোরেই তাদের বাধ্য করা হয় গর্ভধারণ ও সন্তান লালন পালনে। গত বৃহস্পতিবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়ে গেল বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসে এবারের প্রতিপাদ্য ছিল কৈশোরে গর্ভধারণ। এ নিয়ে অনুষ্ঠিত সরকারি সেমিনার থেকে জানা গেল কৈশোরে গর্ভধারণের আতঙ্কজনক সব তথ্য। যেমন ২১ শতাব্দীতে এসেও এদেশের ৬৪%-এরও বেশি নারী গর্ভধারণ করেন কৈশোরে, ১৮তম জন্মদিনে পৌঁছার আগে। বিবাহিত কিশোরীদের মধ্যে যাদের বয়স ১৩ থেকে ১৫, তাদের ১/৩ গর্ভধারণ করে থাকেন। বাল্যবিবাহ, জোরজবস্তি ও প্রতারণাপূর্বক যৌন মিলনে অধিকাংশ কিশোরীর গর্ভধারণ হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণকে জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। কৈশোরে অনিরাপদ গর্ভধারণ শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেই শুধু চরম ঝুঁকির মুখে ফেলে না, এর সঙ্গে জড়িয়ে আছে দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, ক্ষমতার ভারসাম্যহীনতার মতো বিষয়গুলো। অপরিণত বয়সের গর্ভবতী মাকে সব দিক থেকে জীবনের চরম মূল্য দিতে হয়। রক্তস্বল্পতা, জরায়ুর ক্যান্সার আর ফিস্টুলার মতো জটিল ও দীর্ঘমেয়াদী রোগে ভোগে তারা। মারা যায় অনেকেই। মা এবং বাচ্চা দীর্ঘদিন যাবৎ অপুষ্টি এবং নানা রকম অসুখে ভুগতে পারেন, এবং এছাড়া প্রসবজনিত জটিলতার কারণে মা ধরেন একটা আছে ফিস্টুলা বলে থাকি আমরা, মার গর্ভকালীন জটিলতার কারণে এক ধরনের প্রস্রাব ঝরতে থাকে আর কি, যেটা তাকে চিরজীবনের জন্য পঙ্গু করে দেয়। এ ধরনের একটা জটিলতায় পড়তে পারেন। কৈশোরে মা হওয়ার কারণে স্বাস্থ্য ও সৌন্দর্য হারিয়ে বহু কিশোরীকে স্বামী পরিত্যক্তা হয়ে সন্তান সহ ফিরতে হয় মা বাবার কাছে, আগের চাইতে দ্বিগুণ বোঝা হয়ে। শুধু শরীর নয়, তাদের মন জুড়েও এক গভীর ক্ষতের জন্ম হয়। অবহেলা আর অনাদরে অনেকেই হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য। ভারসাম্যহীনতার যন্ত্রণা হয়তো তাকে বয়ে বেড়াতে হয় পুরো জীবন জুড়ে। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরব সরকারের জনসংখ্যা নীতি, ঘনবসতির এই দেশে খাদ্য নিরাপত্তার সংকট, রোগবালাই আর সমস্যা সমাধানের উপায় সহ বিষয়ভিত্তিক আরও কিছু প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। জীবনের গল্পে আপনাদের আবারও আমন্ত্রণ। বিশাল জনসংখ্যা মানে খাদ্যের বিশাল চাহিদা। বাড়ছে মানুষ, আর সেই বাড়তি মানুষকে স্থান দিতে কমছে ফসলের জন্য আবাদযোগ্য জমি। জনসংখ্যার চাপ তাই খাদ্য নিরাপত্তাকেও বড় ধরনের সংকটের মধ্যে ফেলে দিচ্ছে। আর তাতে কি দাঁড়াবে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারাটা? অব্যাহত বেড়ে চলা জনসংখ্যা দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে, এই আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশের জনসংখ্যায় প্রতি বছর যুক্ত হচ্ছে 15 থেকে 20 লাখ নতুন মুখ। বাড়তে এই জনসংখ্যার জন্য চাই বাড়তি খাবার। জনসংখ্যা যেভাবে বাড়ছে তার জন্য খাদ্যের যোগান দিতে আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ছে তো নাই, বরং কমছে বিপজ্জনক হারে। সরকারের মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের পরিচালিত এক জরিপে দেখা গেছে, গত 34 বছরে দেশে কৃষিজ জমির পরিমাণ কমেছে গড়ে 8.5% হারে। মোট কমেছে 11,27,000 হেক্টর। জরিপে কৃষিজ জমি বলতে ফসলি জমি, বন, নদী, পুকুর, হাওর, বিল, চা বাগানকে বোঝানো হয়েছে। এসব থেকে বাদবাকি বাদ দিয়ে শুধু ফসলের জমিকে বিবেচনায় নিলে দেখা যায় 34 বছরে তা কমেছে 10% হারে, যার পরিমাণ 10,10,000 হেক্টর। 1976 সালে ফসলি জমির পরিমাণ ছিল 97,62,000 হেক্টর। 2010 সালে এসে তা নেমে দাঁড়ায় 87,52,000 হেক্টর। ফসলি জমি কমার হার সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে গত এক দশকে। 1976 থেকে 2000 পর্যন্ত ফসলি জমি কমার হার ছিল গড়ে 3.29%, আর 2000 থেকে পরবর্তী এক দশকে কমার হার ছিল ব্যাপক, দ্বিগুণেরও বেশি 7.04%।
দেশের জনসংখ্যা বাড়ছে ব্যাপকভাবে। বাড়তি এই জনসংখ্যার জন্য দরকার বাড়তি আবাসন, বাড়তি কর্মসংস্থান। আর এসবের সুযোগ সৃষ্টি করতে গিয়ে বিপজ্জনকভাবে কমছে ফসলি জমির পরিমাণ। ডিমান্ড বাড়ছে জনসংখ্যার জন্য এবং ইনকাম গ্রোথের জন্য, আয় বৃদ্ধির জন্য। অন্যদিকে আমাদের জমির পরিমাণ কমছে। তো এর উপায় হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যান্ড ডিসেমিনেশন, স্ট্র্যাটেজি চেঞ্জ করে সেলফ সাফিসিয়েন্ট স্ট্র্যাটেজির দিকে আরও মনোযোগী হওয়া। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে খাদ্য ঘাটতির পরিমাণ এখনও 30 লাখ টন। আর খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে আছে চরম দারিদ্র্যে থাকা 2 কোটির বেশি মানুষ। কৃষি জমির পরিমাণ অব্যাহত ও উদ্বেগজনক হারে কমতে থাকায় আরও বেশি সংখ্যক মানুষ ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে। তারা ক্রয় ক্ষমতা না থাকলে তাদের তো খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না। এজন্য আপনার লভ্যতা বাড়ানোর সাথে সাথে প্রাপ্যতা বাড়াতে হবে। ক্রয় ক্ষমতার মাধ্যমে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, সেগুলির মাধ্যমে সরবরাহ করা, ভর্তুকি অথবা সরাসরি আউটরাইট গ্র্যান্ট হিসাবে এইসব দরিদ্র যারা ভালনারেবল গ্রুপ তাদের জন্য খাদ্য সরবরাহ করা। খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমাতে হলে হ্রাস টেনে ধরতে হবে জনসংখ্যা বৃদ্ধির হারে। বিশেষজ্ঞরা বলছেন এটি হলো সবার আগের বিবেচনা। এর বাইরে ফসলি জমি কমার উদ্বেগজনক যে চিত্র লক্ষ্য করা যাচ্ছে তা মোকাবেলা করতে খাদ্য উৎপাদনে জোরালো গবেষণা ও প্রযুক্তি নির্ভরতার উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। জনসংখ্যার চাপে মানুষ বিপর্যস্ত হচ্ছে নানাবিধ রোগবালাইয়ে। জনস্ফীতির কারণে খাদ্য, পুষ্টি, বাসস্থান আর স্বাস্থ্যের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। জনগোষ্ঠীর বিশাল একটি অংশ ভুগছে দীর্ঘমেয়াদী সব রোগে। ডায়রিয়া, কলেরা, শ্বাসকষ্ট আর যক্ষ্মার মতো অসুখগুলো যেন তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিশোরগঞ্জে জালাল মিয়া রিকশা চালান। মাস 6 ধরে ভুগছেন যক্ষ্মায়। পানি জমেছে শ্বাসনালীতেও। চিকিৎসা নিচ্ছেন বক্ষব্যাধি হাসপাতালে। নিত্যদিনের অভাবের সংসার তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতায় 6 সদস্যের পরিবারটিতে এখন দুবেলা খাবার নিয়েও চরম অনিশ্চয়তা। এই সারাদিন কাশি আসে, তারপর সারা রাত কাশি আসে, একটু ঘুমান যায় না, আর শরীরের যন্ত্রণা বেশি। এরকম অনেক জালাল যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বক্ষব্যাধিতে। বাড়তি জনসংখ্যা মানেই স্বাস্থ্য সেবার উপর বাড়তি চাপ। ফলে চিকিৎসার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে বহু মানুষকে। দরিদ্র একটি দেশের সরকারের পক্ষে এত বিশাল জনগোষ্ঠীর সবার চিকিৎসা সুবিধা দেওয়াও কঠিন কাজ। অতিরিক্ত জনসংখ্যার কারণে জ্বর, ডায়রিয়া, যক্ষ্মার মতো রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এসব রোগে আক্রান্তদের বেশিরভাগ সমাজের হতদরিদ্র মানুষ। গড়ে প্রতিদিন 250 থেকে 300 রোগী আমাদের হাসপাতালে আসে। এটা আমরা গড়ে এই জন্য বলি যে মার্চ এপ্রিল যখন প্রচণ্ড গরম থাকে এবং অগাস্ট সেপ্টেম্বর বৃষ্টি বা কোনো ফ্লাডের আশঙ্কা থাকলে তারপর এই দুটোর সময় রোগীর সংখ্যা একটু বেড়ে যায়। ডায়রিয়া হবে, ডায়রিয়াকে কন্ট্রোলে রাখতে হবে যেন কেউ মারা না যায়, এরকম একটা পরিস্থিতিতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য গার্মেন্টস কর্মী পারুল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে আছেন রাজধানীর ICDDRB হাসপাতালে। পারুলের মার চিন্তা, দ্রুত সুস্থ না হলে তাদের খাবার আসবে কোথা থেকে। একই হাসপাতালে কামরাঙ্গীরচরে জুলেখা এসেছেন তার চতুর্থ সন্তানের চিকিৎসা নিতে। এদের সবাই পেটের পীড়ায় ভুগছে। বিশুদ্ধ পানির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশই দায়ী এর জন্য। বাচ্চার সমস্যা কালকার এই সকালতে 9টা বাজে খালি বমি আর এই পাতলা পায়খানা, বমি সারাদিন আর এই পায়খানা এই রাইতে। গরম যেই গরম পড়তেছে, এই গরমের কারণে গরম ভাব ঢুকছে। ছোট বাচ্চা, দুধের বাচ্চা না, এই জন্য গরমের ভাব ঢুকছে। খাওয়ারতে পুকুর দুধ খায়, আলগা খাওয়ান খায় না। চিকিৎসকরা জানিয়েছেন দেশে এ ধরনের রোগবালাই বাড়ছে। অনেক ক্ষেত্রে ন্যূনতম স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। পরিকল্পিত যদি না থাকে তাহলে তার অর্থনৈতিক উন্নয়ন হবে না, বাচ্চাদের স্বাস্থ্য খারাপ থাকবে। বাচ্চাগুলো যদি স্বাস্থ্য খারাপ থাকে তাহলে তারা মৃত্যু ঝুঁকিতে থাকবে এবং মৃত্যু ঝুঁকিতে থাকবে বারবার ঘন ঘন বিভিন্ন রকমের অসুখ হবে, কারণ বাবা মা তাকে সেভাবে যত্ন নিতে পারবে না, তাদের শিক্ষাটা সেভাবে হবে না, যে পর্যায়ে তারা শিক্ষা দিতে চাচ্ছেন বাচ্চাকে সেভাবে শিক্ষা দিতে পারবেন না। আলটিমেটলি এই চাপটা সমাজে এসে পড়বে। নানাবিধ কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি,
সামাজিক চাপের কারণে পরিবার পরিকল্পনার কর্মসূচি থেকে এখনো পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সাড়া, ফলে বাড়ছে জনসংখ্যা। এসব নিয়ে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার অভাবও আছে খানিকটা। বাল্যবিবাহ, কৈশোরে মাতৃত্ব, ছেলে সন্তানের আশায় একের পর এক মেয়ে শিশুর জন্মদান ইত্যাদিকে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ভাবা হচ্ছে। অল্প বয়সেই পাঁচটি সন্তান নিয়ে সংসার চালাতে গিয়ে বরিশালের পারুলের যখন হিমশিম অবস্থা, তখন মরার উপর খাড়ার ঘা হিসেবে এলো নদী ভাঙন। ভিটেমাটি আর স্বামীকে হারিয়ে ভাসতে ভাসতে পারুলের ঠাঁই এখন রাজধানীর এই বস্তিতে। চরম দারিদ্র্যে পতিত তারই উদ্বাস্তু জীবনের জন্য তিনি দায়ী করেন 6 সদস্যের এই বিশাল পরিবারটিকে। এটি তার কাছে কোনো জীবন নয়, একটি বোঝা বয়ে বেড়ানো মাত্র। আমার আর করার কিছু নাই, জায়গা নাই, জমিন নাই, ঘর নাই, বাড়ি নাই, নদীতে লইয়া গেছে আর বাপের জায়গা জমি। ওই যে পোলার আশায় আসে, আগে 3 মাইয়া হয়েছে, 1 মাইয়া মরে গেছে, ফির গাই যে 2 মাইয়া আসিল, এই পোলার আশায় আসে 3 পোলা। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এমন সংগ্রাম দেশের বহু নারীর, পুরুষের। পরিবার পরিকল্পনায় তীব্র অনীহা, অসচেতনতা, ধর্মীয় গোড়ামি আর কুসংস্কারে আচ্ছন্ন এই মানুষগুলো বছরে বছরে সন্তান জন্ম দিয়ে নিজেদের ভবিষ্যৎটিকেই শুধু অনিশ্চিত করে তুলছেন না, দেশের ওপরও চাপিয়ে দিচ্ছেন এক বিশাল বোঝা। জন্ম ব্যবস্থাপনার মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠন অসহনীয় এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে মানুষকে। কিন্তু মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ বলছে, সাধারণ মানুষের কাছে পরিকল্পিত পরিবারের বিষয়টি এখনো খুব বেশি গ্রহণযোগ্য নয়। দরিদ্র ও অশিক্ষিত জনগোষ্ঠীকে জন্ম নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার মানসিকতায় আনতে প্রশাসনের নানা পরিকল্পনা থাকলেও প্রশ্ন আছে তার কার্যকর বাস্তবায়ন নিয়ে। বিশেষজ্ঞরা মনে করেন, জনসংখ্যা সমস্যা সমাধানের অন্যতম উপায় বাল্যবিবাহ বন্ধ করা। তাতে কমবে বহুবিবাহের প্রবণতাও, কমবে সন্তান জন্মদানের হারও। প্রশাসনের উপর নির্ভর না করে ব্যক্তিগত ও সামাজিক পর্যায় থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হওয়াটা জরুরি বলে মনে করেন তারা। 18 বছরের আগে বিয়ে করাটা বন্ধ, আমাদের আইনটাকে প্রয়োগ করতে হবে। সেটা শুধু আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে নয়, যেমন সিভিল সোসাইটি বলুন, ছাত্র বলুন, শিক্ষক বলুন, কৃষক বলুন, সবাই মিলে এই কমিউনিটিকে ঝাঁপিয়ে পড়তে হবে। পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণে সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোড়ামিও একটি বিরাট বাধা। পরিবার ছোট রাখার বিষয়টিকে দেশের অনেক মানুষ এখনো মনে করেন অধর্মের কাজ। এই বাধা দূর করতে জনস্বাস্থ্য কর্মীরা আরো জোরালো ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন কেউ কেউ। এই যেসব পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে কিছু কুসংস্কার আছে, অনেক সময় মনে করা হয়ে থাকে যেগুলো নিলে হয়তো কোনো ধর্মীয় অনুশাসনের পরিপন্থী হতে পারে। এই বিষয়গুলো যদি আমাদের কাউন্সিলরদের কাছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং আমাদের বিভিন্ন এনজিও, সূর্যের হাসি ক্লিনিক, এই ক্লিনিকগুলোতে যদি যাওয়া হয়, তারা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারে। জনসংখ্যা ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে অশিক্ষিত, কম শিক্ষিত, হতদরিদ্র, দুর্গম এলাকার বসবাসকারী জনগোষ্ঠীর পাশাপাশি শহরের বস্তিবাসীকেও বিশেষভাবে নজরে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বলেছেন, জন্ম নিয়ন্ত্রণের সামগ্রী সুলভ করার কথা। জীবনের গল্প আজ এ পর্যন্তই। নতুন গল্প নিয়ে আমরা আবারও ফিরব আপনাদের কাছে আগামী 28 জুলাই শনিবার রাত 8টা 15 মিনিটে। ভালো থাকুন, সুস্থ থাকুন।